ভয়াবহ যুদ্ধের সময় আমার পিছনেই ছিল পেট্রোপোল এলাকা, বেনাপোল চেকপোস্টের পরেই। সেখান থেকে আমাদের সৈনিকেরা যুদ্ধবিরতির ফাঁকে ফাঁকে একদিন এসে আমাকে বলল, দুজন যুবক আপনার সাথে দেখা করতে এসেছে, এরা বিদেশ থেকে এসেছে। আমি পেট্রোপোলে গিয়ে দেখি প্যান্ট শার্ট পরা দুজন সাধারণ যুবক, একজনের চুল লম্বা আরেকজন মোটামুটি স্মার্ট। তারা তাদের পরিচয় দিলেন, তারা দুজনেই ডাক্তার। একজনের নাম ডাক্তার জাফরুল্লাহ, আরেকজনের নাম ডাক্তার মবিন। তারা আমাকে বলল, ক্যাপ্টেন সাহেব, আমরা তো লন্ডন থেকে এসেছি যুদ্ধে যোগ দেবার জন্যে। আমি অবাক হয়ে গেলাম। এপ্রিল মাসের গোড়ার দিকে, তখনও মুক্তিযুদ্ধের বাইরের পৃথিবীতে ততটা প্রচারণা পায়নি। ডাক্তার জাফরুল্লাহ বললেন যে আমরা দুজনেই ডাক্তার, আমি FRCS পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছিলাম, কিন্তু দেশের এই দুর্দিনে আমার ডাক্তার হয়ে লাভ কি, যেখানে আমার মাতৃভূমি আমাকে ডাকছে। স্বাধীনতা যুদ্ধের এই যুদ্ধে যদি আমরা অংশগ্রহণ না করতে পারি, বাঙালি জাতির ইতিহাসে স্বাধীনতার যুদ্ধ তো এটাই যুদ্ধ, আমাদের জীবদ্দশায় তো আমরা এই সংগ্রাম আর পাবো না। সেই জন্যই আমরা শুধু লন্ডন থেকে এসেছি। আমরা কি করতে পারি? আমরা আনন্দে উৎফুল্ল। আমার ইতিমধ্যেই 25-30 জন শহীদ হয়েছে যুদ্ধে, 100-রও বেশি আহত হয়েছেন। আমাদের ডাক্তার খুবই প্রয়োজন। ভারতীয়রা বনগাঁ হাসপাতালে চিকিৎসা দিত, যেটি আমাদের জন্য যথেষ্ট ছিল না। আমি তাকে খুব অনুরোধ করলাম যে ডাক্তার সাহেব, আপনি আমাদের সাথে থেকে যান। বাংলাদেশের সব চেকপোস্ট তখন ফল করে গিয়েছে, কিন্তু বেনাপোল আমি ঠেকিয়ে রেখেছি। গ্র্যান্ড ট্র্যাঙ্ক রোডের উপরে আমাদের বাংকার করা, দুদিকে বিল, সেই বিল খোলা এলাকা অতিক্রম করে আমাদেরকে পরাস্ত করা কঠিন। আর বড় বড় যে গাছগুলো গ্র্যান্ড ট্র্যাঙ্ক রোডের শতবর্ষী সেই গাছগুলো, এগুলো আমাদের উপর থেকে আশ্রয় ছায়া দিত, প্রোটেকশন দিত। অনেক সময় পাকিস্তানিদের সেই এয়ারবার্স্ট গোলায় বিশাল শাল গাছের অর্ধেক উড়ে যেত মুহূর্তের মধ্যে। এই রকম পরিস্থিতিতে আমরা চেয়েছিলাম যে একজন ডাক্তার আমাদের সাথে সবসময় থাকুক। প্রত্যেক বাহিনীর সাথে একজন ডাক্তার থাকে, যাকে রেজিমেন্টাল মেডিকেল অফিসার বলা হয়। আমাদের কোনো RMO ছিল না। তিনি বললেন যে আমি লন্ডনে বসে খবর পেয়েছি মুক্তিযুদ্ধের কথা, আজকেই মাত্র কলকাতায় এসে নামলাম। আমি নেমে বলেছি যে আমি মুক্তিযোদ্ধাদেরকে দেখতে চাই। সেই জন্যেই এই থিয়েটার রোড থেকে একজন ব্যক্তি আমাদেরকে আপনার এখানে নিয়ে এসেছেন। কলকাতার থেকে আমাদের কাছে আসাই সহজ ছিল। তো তিনি বললেন যে আমি প্রত্যেকটি সেক্টরে একবার ঘুরে আসি, তারপর সেনাপ্রধান কর্নেল ওসমানীর সাথে আলাপ করে আমরা কি করতে পারি, মুক্তিযুদ্ধের সহায়তা দিতে পারি, চিকিৎসা এবং অন্যান্য যে সকল সাহায্য সহযোগিতা প্রয়োজন, সে ব্যাপারে একটি পূর্ণাঙ্গ আইডিয়া নেওয়ার পর আবার আমি আপনার এখানে আসব, আপনাদের সাথে কথাবার্তা বলবো। আমি দেখলাম তার কথায় যুক্তি আছে। মনে মনে ভাবলাম, এই লোক তো FRCS, বাংলাদেশে তখন কজনের FRCS ডাক্তার, সেই পরীক্ষার প্রিপারেশন ছেড়ে এসেছে। তার একটা মার্সিডিজ গাড়ি ছিল, সেটি ফেলে রেখে চলে এসেছে। স্বাধীনতার জন্য কি উদগ্র আকাঙ্ক্ষা তাদের! এদেরকে দেখে আমরাই অনুপ্রাণিত হয়েছি যে বহির্বিশ্বেও তাহলে স্বাধীনতার ডাক পৌঁছে গিয়েছে। দেশের বাইরে থেকে, ইউরোপ আমেরিকার থেকেও যোদ্ধারা আসতে থাকবে। আমাদের মুক্তিযুদ্ধ ধীরে 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 চূড়ান্ত লক্ষ্যে উপনীত হবে। খুব বেশি লোক আসে নাই। বিদেশে যারা ছিলেন তারা বিদেশেই মুক্তিযুদ্ধের প্রচারণা চালিয়েছেন, কিন্তু জীবন বিপন্ন করে রণাঙ্গনে এসে পৌঁছেছেন লন্ডন থেকে এরকম এই দুজনকে আমি দেখেছি। এবং ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী, তিনি আমাদের অত্যন্ত স্মরণীয় বরণীয় এক ব্যক্তিত্ব। এবং তিনি আমাকে বললেন যে আপনি প্রথম মুক্তিযোদ্ধা যার সাথে আমার সাক্ষাৎ হলো। পরবর্তীকালে বিভিন্ন সভা মিটিংয়ে আমি যেখানে উপস্থিত থাকতাম, তিনি বলতেন যে আমি প্রথম মুক্তিযোদ্ধা দেখি হাফিজকে। তো আমি নিজেও সেই জন্য অনেক গর্বিত। ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী এক বিচিত্র ব্যক্তি। তিনি কোনো দল করতেন না। তার মতো স্পষ্টবাদী মানুষ আমার চোখে কখনো পড়ে নেই। স্পেডকে তিনি স্পেডই বলতেন, যেটিকে তিনি ন্যায্য মনে করতেন
নিঃসংকোচে সেই কথা তিনি উচ্চারণ করতেন। তার কথা যখন আওয়ামী লীগের বিরুদ্ধে যেত, বিএনপির আমরা সবাই হাততালি দিতাম, আবার যেটি বিএনপির বিরুদ্ধে যেত আওয়ামী লীগেরা খুব উল্লাসিত হতো। তিনি যখন যা বলার প্রয়োজন নির্ভয়ে নিঃসংকোচে সেই কথাটি তিনি বলেছেন, দেশের স্বার্থে বলেছেন। তার চোখের সামনে ছিল দেশ, জনগণকে লক্ষ্য করে তিনি বক্তব্য রাখতেন। এখানে বক্তারা অনেক কথা বলেছেন।